ক্লাস 10 আজকে তোমাদের কাছে জোয়ার ভাটা নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয়গুলো থাকবে জোয়ার ভাটার কারণ, এছাড়া জোয়ার ভাটা সম্পর্কিত যে বিভিন্ন প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, যেমন জোয়ার ভাটা কাকে বলে, মুখ্য জোয়ার কাকে বলে, গৌণ জোয়ার কাকে বলে, ভরা জোয়ার কাকে বলে, মরা জোয়ার কাকে বলে, সিজিকি কাকে বলে, বান ডাকা, অপভূ অনুভূ জোয়ার, এছাড়া আছে সংযোগ কি, প্রতিযোগ কি, প্রতিযোগ অপেক্ষা সংযোগের জোয়ার বেশি প্রাবল্য হয় কেন, বা আমরা যেটা নর্মালি পূর্ণিমা অমাবস্যা তিথির জোয়ার, তার মধ্যে অমাবস্যা তিথির জোয়ার অধিক শক্তিশালী হয় কেন, গঙ্গা নদীতে বান ডাকে কেন, প্রতিদিন একই সময়ে জোয়ার হয় না কেন, বা একটা মুখ্য জোয়ারের পরবর্তী মুখ্য জোয়ারে 24 ঘন্টা না লেগে 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। তাই অনেকগুলো প্রশ্ন আছে, একদম মন দিয়ে শুনবে। প্রথমে যেটা বলি, জোয়ার ভাটার কারণ চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি। আমরা জানি কি পৃথিবীতে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। এখানে পৃথিবীর যে উপরিভাগে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, মানে এইটাকে যদি আমরা 4 ভাগ করি, পৃথিবীর উপরিভাগটা 1 ভাগ স্থল, বাকি পুরোটাই কিন্তু রয়েছে জলভাগ। এই জলভাগের উপর যদি এইদিকে সূর্য আছে, সেটা যে কোনো দিকেই থাকতে পারে, বা এদিকে চন্দ্র আছে, এই চন্দ্র এবং সূর্যের মিলিত আকর্ষণে যখন পৃথিবী পৃষ্ঠের উপরে যে জলরাশির কথা বললাম, এই জলরাশি ফুলে ওঠে, তখন তাকে জোয়ার বলে। এবং এই যে জোয়ারে জলটা ফুলে উঠলো, তখন অন্য জায়গার জলটা নেমে গিয়ে এখানে ব্যালেন্স করে। যে জায়গার জলটা নেমে যাচ্ছে সেখানে হচ্ছে ভাটা, আর যে জায়গার জলটা ফুলে উঠছে সেখানে হচ্ছে জোয়ার। এবারে এই জোয়ার ভাটার কারণে আমি প্রথম বললাম চাঁদ সূর্যের মহাকর্ষ শক্তি, তার মানে চাঁদ যে আকর্ষণ করছে তার প্রভাবে, সূর্য যে আকর্ষণ করছে তার প্রভাবে। এর পরের পয়েন্টটা হচ্ছে কেন্দ্রাতিক বল। পৃথিবী যে আবর্তন করছে, এই কেন্দ্রাতিক বলটা কিন্তু আবর্তন জনিত বল। আবর্তন কন্টিনিউয়াস, পৃথিবী তার নিজের চারদিকে পাক খাচ্ছে বলে এই জলরাশি বাইরের দিকে ছিটকে বেরিয়ে যেতে চায়। এর প্রভাবে যে জলটা ফুলে উঠছে সেটাও জোয়ার। তার মানে একটা কারণ হলো চাঁদ ও সূর্যের আকর্ষণ বা মহাকর্ষ শক্তি, দ্বিতীয় কারণটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বল, যেটা পৃথিবী নিজে আবর্তন করার জন্য এই বল বা শক্তির উদ্ভব হচ্ছে। অন্যান্য কারণগুলোর মধ্যে আছে সমুদ্র সৈকতের ঢাল, যেটা সি বিচ। আমরা সমুদ্র উপকূলবর্তী গেলে যে অংশটা বালি, যে অংশটা দিয়ে হেঁটে যাওয়ার পর আমরা স্নান করতে নামি, ওটাকে বেলাভূমি বা সৈকত ভূমি বলে। সেই সৈকতের ঢালের উপর নির্ভর করে জলস্তরের নর্মাল ওঠা নামা। যদিও জোয়ার ভাটা মানে জলটা ফুলে ওঠা, এর সঙ্গে জোয়ার ভাটার সঙ্গে সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ কিন্তু একদম আলাদা ব্যাপার। জোয়ার ভাটার প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা ক্রমে আসব। এই জলস্তরের যে স্বাভাবিক ওঠানামা, অর্থাৎ যেটা সমুদ্র তরঙ্গ বোঝাতে চাইছি, তার উপরেও নির্ভর করে, সমুদ্র জলের উষ্ণতার উপরেও নির্ভর করে, সমুদ্র জলের ঘনত্বের উপরেও নির্ভর করে যে জোয়ারের প্রাবল্য কতটা হবে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে চন্দ্রের প্রভাবে জল ফুলে উঠলো, এই জোয়ারটাকে বলে মুখ্য জোয়ার। এবং এই মুখ্য জোয়ারটা চাঁদের প্রভাবে হলে তাকে বলছে কি, চাঁদের প্রভাবে চান্দ্র মুখ্য জোয়ার। এই যে চাঁদের প্রভাবে এই দিকটা মুখ্য জোয়ার হলো, উল্টো দিকটা চাঁদের প্রভাবে গৌণ চান্দ্র জোয়ার। চাঁদের প্রভাবে গৌণ, মানে উল্টো দিকে যখনই তখনই হচ্ছে গৌণ। এবার এই দিকে সূর্যের প্রভাবে কি হবে না, মুখ্য সৌর। আর সূর্য যেহেতু এই দিকটার উল্টো দিকে আছে, এখানে গৌণ সৌর। তাহলে দেখো, আমি যেটা বোর্ডে পরপর লিখে রেখেছি, জোয়ার ভাটা কাকে বলে বললাম, যখন পৃথিবীর জলস্তর ফুলে উঠছে তাকে জোয়ার বলে, যখন নেমে যাচ্ছে তাকে ভাটা বলে। জোয়ার ভাটার ইংরেজি হচ্ছে টাইড। মুখ্য জোয়ার যখন চাঁদ সূর্যের এই আকর্ষণে যেদিকে থাকবে সেদিকে যখন জল ফুলে উঠবে সেটা মুখ্য জোয়ার বা প্রাইমারি টাইড। আর বিপরীত দিকে বিকর্ষণের প্রভাবে যে জল ফুলে ওঠে সেটা হচ্ছে গৌণ জোয়ার।
তাকে বলছে সেকেন্ডারি টাইড। এরপরে আমরা পড়বো ভরা জোয়ার বা তেজ কটাল, মরা জোয়ার বা মরা কটাল। এটা কাকে বলে দেখতে গেলে আমাদেরকে পূর্ণিমা এবং অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথিতে সূর্য পৃথিবী চন্দ্র এক সরল রেখায় থাকে, অমাবস্যা তিথিতেও সূর্য চন্দ্র পৃথিবী এক সরল রেখায় থাকে। এই সূর্য চন্দ্র পৃথিবীর এক সরল রেখায় থাকাকে বলে কি সিজিগি অবস্থান। এর মধ্যে অমাবস্যা তিথির যেটা সেটাকে বলে সংযোগ অবস্থান, এবং পূর্ণিমা তিথির যে অবস্থান তাকে বলে প্রতিযোগ অবস্থান। যদি মনে না থাকে পূর্ণিমাতে প্রতিযোগ, এই প দিয়ে মনে রাখবে পূর্ণিমাতে প্রতিযোগ, তাহলে সংযোগটা মনে থেকে যাবে। সংযোগটা হচ্ছে অমাবস্যা তিথিতে। এবার যদি মনে হয় যে কে কার মাঝখানে থাকছে গুলিয়ে যাচ্ছে, তাহলে সেটা মনে রাখার একটা উপায় বলি। সূর্য একদিকে আঁকবে, পূর্ণিমা তিথির সময় পৃথিবী, পৃথিবী হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবী পূর্ণিমা তিথিতে মাঝে থাকবে। শুধু মাঝে থাকাটা মনে রাখবে, তাহলে ব্যাপারটা আর গুলিয়ে যাবে না। পূর্ণিমা তিথিতে পৃথিবী মাঝে, অমাবস্যা তিথিতে চন্দ্র মাঝখানে। এবারে দেখো পূর্ণিমা তিথিতে পৃথিবীর উপর, এখানে আমি আগেই বলেছি যে যার দিকে তার প্রভাব হবে মুখ্য জোয়ার, তাহলে এইটা হচ্ছে মুখ্য সৌর, আমি পুরোটা লিখছি না, এখানে শুধু মুখ্য সৌর। আর এখানে সূর্যের প্রভাবে, সূর্যের উল্টো দিকে আছে, এই দিকটার উল্টো দিকে আছে, তাই সূর্যের প্রভাবে এখানে গৌণ সৌর জোয়ার হবে। অর্থাৎ এদিকে সূর্যের আকর্ষণে যতটা ফুলে উঠবে, এখানে বিকর্ষণ শক্তিতে ততটা ফুলে উঠবে। প্লাস কি হবে, চন্দ্রের প্রভাবে এখানে যেদিকে থাকবে মুখ্য, তার মানে মুখ্য চন্দ্র, উল্টো দিকে কোন জোয়ার হবে না চন্দ্রের উল্টো দিকে মানে গৌণ, যখনই উল্টো দিক তখনই গৌণ, গৌণ চন্দ্র জোয়ার। অমাবস্যা তিথিতে কি হবে না সূর্য চন্দ্র একই দিকে আছে, অর্থাৎ এই যে দিকটায় জলটা ফুলে উঠবে, এখানে মুখ্য সৌর প্লাস চন্দ্রের প্রভাবেও মুখ্য, অর্থাৎ মুখ্য চন্দ্র। এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে চাঁদ এবং সূর্যের প্রভাব কতটা কাজ করে পৃথিবীর এই জলকে ফুলিয়ে তোলানোর জন্য বা এই জোয়ার ভাটা সৃষ্টির জন্য। সূর্য কিন্তু চাঁদের থেকে প্রায় 260 লক্ষ, 260 গুণ নয় 260 লক্ষ, তাহলে সূর্যের বেশি কাজ করার ক্ষমতা। কিন্তু সূর্য পৃথিবীর উপর এতটা কাজ করতে পারে না। কেন পারে না না এই দূরত্বটা 15 কোটি কিলোমিটার, দূরত্বটা অনেক দূরে আছে। আর সেখানে পৃথিবী থেকে চাঁদের দূরত্বটা অনেকটাই কম, 3,84,000 কিমি, মাত্র 3,84,000 কিমি। এটা 15 কোটি কিলোমিটার, কোটিতে আছে। ফলে সূর্যের প্রভাব কিন্তু অনেকটাই কম, তবুও যে যেদিকে থাকবে তার প্রভাবে মুখ্য জোয়ার। এইবারে দেখো এখানে দুটো মুখ্য শক্তি কার্যকর হয়, এটাতে জল অধিক পরিমাণে ফুলে ওঠে, যতটা অধিক পরিমাণে ফুলে উঠবে বিকর্ষণ শক্তির প্রভাবেও কিন্তু ততটাই অধিক পরিমাণে ফুলে উঠবে, এবং বাকি জায়গার জল নেমে গিয়ে ভাটার সৃষ্টি করবে। তাহলে দুটো মুখ্য জোয়ারের কারণে অধিক শক্তিশালী হয়। আমি এখানে যেটা তোমাদেরকে কোশ্চেন করেছিলাম, প্রতিযোগ অপেক্ষা সংযোগের জোয়ারের প্রাবল্য বেশি কেন, এটা আসতে পারে, বা পূর্ণিমা অপেক্ষা অমাবস্যা তিথির জোয়ার বেশি শক্তিশালী হয় কেন। আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর পেলে, এছাড়াও সংযোগ কাকে বলে, প্রতিযোগ কাকে বলে, পুরো জিনিসটাই বুঝতে পারলে। এরপরে একটা জিনিস, সেটা হচ্ছে মরা জোয়ার। এই পূর্ণিমা এবং অমাবস্যা দুটোই কিন্তু জোয়ার, জোয়ার হচ্ছে ভরা জোয়ার। এই ভরা জোয়ারকে আবার বলে ভরা কটাল। এরপরে আমরা দেখব মরা কটাল। মরা কটাল কাকে বলে, যখন এদিকে সূর্য স্থির আছে, সূর্যের চারদিকে একটা পথ ধরে পৃথিবী ঘুরছে, এই জায়গায় পৃথিবী এসেছে, এবং পৃথিবীর চারদিকে আবার চন্দ্র ঘুরতে ঘুরতে যখন এই রকম জায়গায় আসে, তখন পৃথিবী চাঁদ সূর্য এরকম সমকোণে অবস্থান করে। এটা হয় কৃষ্ণ এবং শুক্ল দুটো পক্ষেরই অষ্টমী তিথিতে।
অর্থাৎ পূর্ণিমার 8 দিন পরে এবং অমাবস্যার 8 দিন পরে এইরকম সমকোণে অবস্থান করে, একে বলে কি মরা জোয়ার বা মরা কোটাল। তাহলে বুঝতে পারলে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ার মরা কোটাল, আর পূর্ণিমা আর অমাবস্যা তিথিতে ভরা জোয়ার বা ভরা কোটাল। তার মধ্যে আবার পূর্ণিমার চাইতে অমাবস্যা তিথিতে জোয়ার আরো বেশি তেজি হয়। পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব যেরকম সমান থাকে না, সেরকম পৃথিবী এবং চাঁদের মধ্যেও দূরত্ব কিন্তু সবসময় সমান থাকে না। যেটা সবচেয়ে বেশি দূরত্ব হয় সেটা হচ্ছে 4,07,000 কিমি, যাকে বলে অপ্রভু অবস্থান। আর যেটা পৃথিবী এবং চন্দ্রের মধ্যে সবচেয়ে কম দূরত্ব সেটা হচ্ছে 3,56,000, যেটাকে বলে অনুভু অবস্থান। যে একটা হচ্ছে পেরিজি জোয়ার আর একটা হচ্ছে অ্যাপোজি জোয়ার। এরপরে আমরা দেখব যে পৃথিবীর প্রত্যেকটা স্থানে একই সময়ে জোয়ার হয় না কেন। ধরো এখানটাতে সকাল 6টার সময় জোয়ার হয়েছে, তাহলে এই জায়গাটা পরের দিনে অর্থাৎ 24 ঘন্টা পরে আবার ঘুরে আসবে, তার মানে পরের দিনে আবার 6টায় হওয়ার কথা। কিন্তু এই রকম ভাবে না হয়ে অর্থাৎ 24 ঘন্টা পরে না হয়ে 24 ঘন্টা 52 মিনিট পরে হয় কেন, এইটুকু জেনে নেব। আমরা যদি চাঁদের কক্ষপথটা দেখি তাহলে পৃথিবীর চারদিকে এরকম ভাবে চাঁদ ঘুরছে। পৃথিবী একবার চাঁদের সামনে যে কোনো একটা জায়গায়, আমি ধরে নিলাম চাঁদ এখানে ফিক্সড আছে, তাহলে পৃথিবীর এই জায়গাটা ঘুরে আবার এখানে আসবে 24 ঘন্টা পরে। তাহলে যেখানে জোয়ার হয়েছিল তার 24 ঘন্টা পরে জোয়ার হওয়ার কথা, কিন্তু তার মধ্যে চাঁদ কিছুটা উপরের দিকে চলে যাবে বা চাঁদ কিছুটা সরে যাবে। এই চাঁদ কতটা সরে যাবে না, চাঁদ হচ্ছে 27.13 দিনে পরিক্রমণ করে এই পুরো পথটা, অর্থাৎ 360 ডিগ্রি। আর একদিনে পরিক্রমণ করবে 360, এইটা 27.13 দিন করলে হয় 82 3 দিন, তাহলে 360 গুণিত 3/82 সমান যেটা দাঁড়ায় 13 ডিগ্রি 17 মিনিট মতো। এই যে 13 ডিগ্রি সরে চলে গেল, পৃথিবী এর জন্য কত সময় নেয় না, পৃথিবীর 1 ডিগ্রি আবর্তন করতে সময় লাগে 4 মিনিট। আর আমি ওই ফ্র্যাকশনটাকে বাদই দিলাম, 13 ডিগ্রি আবর্তন করতে সময় লাগে 13 গুণিত 4 সমান 4 13 52 মিনিট। তাহলে একটা মুখ্য জোয়ারের পরবর্তী মুখ্য জোয়ার 24 ঘন্টা না পরে না হয়ে 24 ঘন্টা 52 মিনিট পরে হবে। এবং এইখানে যে মুখ্য জোয়ার হয়েছে তখন এখানে গৌণ জোয়ার, এই জন্য একটা মুখ্য জোয়ারের পরবর্তী গৌণ জোয়ার ঠিক এইটা যে 24 ঘন্টা 52 মিনিট হয়েছে তার অর্ধেক করে দিবে, তার মানে 12 ঘন্টা 52 অর্ধেক হচ্ছে 26 মিনিট। অর্থাৎ একটি মুখ্য এবং একটি গৌণ জোয়ারের মধ্যে ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। আর একটা মুখ্য থেকে আরেকটা মুখ্য বা একটা গৌণ থেকে আরেকটা গৌণ, সেটাই সময় লাগে 24 ঘন্টা 52 মিনিট। আমি এখানটায় দেখে নেব সমস্ত জিনিসটা আলোচনা হয়েছে, হয়নি শুধু বান ডাকা। বান ডাকা হচ্ছে জোয়ারের জল যখন ফানেলের মতন একটা নদীর মধ্যে দিয়ে ঢুকে আসছে, তখন একটা প্রশস্ত জায়গা থেকে ফানেলের মধ্যে ঢুকে যাওয়ায় একদম গর্জন করতে করতে নদীর অনেকটা অভ্যন্তর পর্যন্ত ঢুকে আসে, একে বলে বান ডাকা। হুগলি নদীতেও এরকম বান ডাকা দেখা যায়। এবং এই সময় যে জলটা প্রবল বেগে ভেতরের দিকে ঢুকতে থাকে তখন যেন সে আড়ের গর্জনের মতো শব্দ শোনা যায়, তাই একে বলে সাড়াসাড়ি বান। আমার মনে হচ্ছে আপাতত জোয়ার ভাটা থেকে সমস্ত কোশ্চেনগুলো কমপ্লিট হয়েছে।